আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা তোমরা জানো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্ষেত্রেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা যে রুলগুলো ব্যবহার করি সেগুলো আমরা সহজ নিয়মে শেখার চেষ্টা করব। প্রথমে দেখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরের জন্য আমরা প্রথম চিন্তা করব যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব অবস্থিত আছে নাকি সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে তৈরি। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা একটা নিয়মে একটা গঠনে করব, এবং যদি মেইন ভার্ব দিয়ে থাকে তবে অন্য একটি গঠনে করব। এখন খেয়াল করো তোমরা, যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে গঠনটা কেমন হবে? প্রথমে অক্সিলারি ভার্বটা বসবে, এরপর আমি এক ব্র্যাকেটের মধ্যে নট দিয়ে রেখেছি, উদাহরণ দেখানোর সময় আমি বলবো। এরপর সাবজেক্ট দিব, এরপর বাকি অংশ দিব, এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। এবার আমরা উদাহরণের সাহায্যে দেখি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এখন এখানে অক্সিলারি ভার্ব কি আছে বন্ধুরা? হ্যাঁ, আছে। এখানে ক্যান একটি মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা কি করব? ক্যান শব্দটাকে আমরা শুরুতে নিয়ে যাব আমাদের গঠন অনুযায়ী। এরপর দেখো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি নট না থাকে, তখন আমরা কি করব? নটটাকে ব্যবহার করব। এরপর কাকে বসাবো? সাবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট ছিল আইকে আমরা বসালাম। এরপর বাকি অংশ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক বসে গেল, এবং সর্বশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। পরের সেন্টেন্সটা খেয়াল করো, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। ওপরের সেন্টেন্স এবং নিচের সেন্টেন্সের পার্থক্য হচ্ছে, ওপরের সেন্টেন্সটা ছিল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নিচের সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে নট আছে, সেক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি ভার্ব আছে ক্যান, মডাল অক্সিলারি ভার্ব, ক্যানটাকে আমরা সামনে বসালাম। এরপর আমরা যে প্রথম সেন্টেন্সে যেমন নট যুক্ত করেছিলাম, এখানে আমরা নট করব না। যেহেতু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ আছে, সেহেতু আমাদের আর নট ব্যবহার করা দরকার নেই। এজন্য আমি গঠনের মধ্যে নটটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এরপরে আমরা পরের অংশে চলে যাব, সাবজেক্ট। এরপর আমরা সাবজেক্ট আইটাকে বসাবো, এবং ডু দ্য ওয়ার্ক বাকি অংশ, এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা গেল যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে করব? এই নিয়মটা করার জন্য আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর দ্বিতীয় নিয়ম, যদি মেইন ভার্ব থাকে, সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থেকে যদি মেইন ভার্ব দিয়ে থাকে, তাহলে গঠনটা কেমন হবে তোমরা খেয়াল করো বন্ধুরা। ভার্ব অনুযায়ী আমরা ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসব। ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড। এরপর আবারও এখানে দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে নট রেখেছি, যে অ্যাফার্মেটিভ নেগেটিভের যে বিষয়টা আছে সেজন্য। এরপর একটা সাবজেক্ট বসাবো। এরপর উপরেরটা থেকে নিচেরটায় পরিবর্তন হচ্ছে, দেখো এখানে আমরা ভার্ব ওয়ান বসাবো। এখানে যেমন সাবজেক্টের পরে বাকি অংশ বসিয়েছিলাম, এটাই আমরা কি করব? সাবজেক্টের পরে ভার্ব ওয়ানটাকে বসাবো। ভার্ব মেইন ভার্বটা যে ফর্মেই থাকুক না কেন, আমরা সেটাকে ভার্ব ওয়ান বা বেস ফর্মে বসাবো। এরপর বাকি অংশ আমরা দিব, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন যোগ করব। এক্সাম্পল দেখি আমরা। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এখন এই সেন্টেন্সটার মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? তোমরা কি কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ? না, নাই। এখানে একটি মাত্র মেইন ভার্ব আছে, রাইটস।
রাইটস হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। এখন দেখো আমরা গঠনে বলেছি যে ভার্ব অনুযায়ী আমরা ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। এখন ভার্বের দিকে খেয়াল করো, ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব। ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত না থেকে ভার্বটা শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে থাকে তখন আমরা ডু ব্যবহার করব। এবং ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে, পাস্টে থাকে, তখন আমরা ডিড ব্যবহার করব। এরপর এই সেন্টেন্সে আছে রাইটস, হি রাইটস এ লেটার। রাইটসটার সাথে এস অথবা ইএস যুক্ত আছে, এস যুক্ত আছে, এজন্য আমরা এখানে কি নিয়ে আসতে পারি? ডাজ। ডু, ডাজ, ডিড থেকে আমরা নিয়ে আসলাম ডাজ। এরপর হচ্ছে সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব? সেন্টেন্সে এই ডাজের পরে একটা নট যুক্ত করব, নট। এরপর কি দিব? গঠন অনুযায়ী আমরা সাবজেক্ট দিব। সাবজেক্ট ছিল হি, হিটাকে বসালাম। এরপর এই যে বলেছি আমরা কি যোগ করব? ভার্ব ওয়ান। এখন রাইটস থাকুক না রোড থাকুক, রিটেন থাকুক, যেটাই থাকুক না কেন আমরা সেটাকে কি করব? ভার্ব ওয়ানে বসাবো। তাহলে রাইটসের ভার্ব ওয়ান বেস ফর্ম হচ্ছে রাইট, আমরা রাইট শব্দটাকে বসালাম। এরপর বাকি অংশ ছিল আর এ লেটার, এ লেটার অংশটুকু বসিয়ে দিলাম। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হি হেল্পড দ্য পুয়ার। এখানে ভার্ব আছে হেল্পড। এই হেল্প ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এই হেল্পড ভার্বটা আছে ভার্ব টু বা পাস্ট টেন্সে। তাহলে আমাদের রুল অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড থেকে পাস্ট টেন্সের জন্য কি নিয়ে আসতে পারি? ডিড নিয়ে আসতে পারি। আমরা ডিডটাকে লিখলাম। এরপর যেহেতু উপরের সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল সেজন্য আমরা এখানে কি যোগ করলাম? নট, নট যোগ করলাম, ডিডেন্ট। এরপর রুল অনুযায়ী আমরা সাবজেক্ট নিয়ে আসলাম হি। এবার ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান, হেল্পড এর ভার্ব ওয়ান কী ছিল? হেল্প, আমরা হেল্পটিকে বসালাম। বাকি অংশ দ্য পুয়ার, বাকি অংশ দেওয়ার পরে এবার সর্বশেষ অংশ হচ্ছে একটি প্রশ্নবোধক চিহ্ন যেটা আমরা বসালাম এবং এটাকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে রূপান্তর করলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পুরো সেন্টেন্সটা কমপ্লিট করো, গঠন অনুযায়ী কমপ্লিট করেছো, কিন্তু শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গিয়েছো, তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সেহেতু এই যে লাস্টে যে চিহ্নটা, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। এরপর 3 নম্বর নিয়ম, এভরিবডি বা এভরি অন যুক্ত সাবজেক্ট হলে। এতক্ষণ আমরা সাধারণ প্রোনাউন বা নাউন যুক্ত সাবজেক্ট করেছি, এখন আমরা দেখব এভরিবডি বা এভরি অন যুক্ত সাবজেক্ট হলে সেখান থেকে কিভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। গঠনটা হবে হু ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এক্সাম্পল দেখো, এভরিবডি লাভস ফ্লাওয়ার। তাহলে আমরা এভরিবডির পরিবর্তে কি দিব? হু ডাজ নট। এরপর বাকি ভার্ব ওয়ান দিব, ভার্ব ওয়ান, এখানে লাভস ছিল, আমরা এখানে দিলাম লাভ। এরপর বাকি অংশ ফ্লাওয়ার এবং জিজ্ঞাসা চিহ্ন। এরপর 4 নম্বর নিয়মে আছে অল সাবজেক্ট হলে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল হয় তাহলে আমরা শুরু করব, গঠনটা হবে অলের পরিবর্তে হু ডু নট, এরপর বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি, অল রিকোয়েস্ট এ ফ্রিডম, অল রেসপেক্টস এ ফ্রিডম ফাইটার্স। সকলেই একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করে। তাহলে আমরা গঠন অনুযায়ী কি বলেছি? অলের পরিবর্তে আমরা হু ব্যবহার করব, হু ডু নট, হু ডু নট। এরপর বাকি অংশ যা আছে তাই, রেসপেক্ট এ ফ্রিডম ফাইটার্স।
তাহলে হলো হু ডু নট রেসপেক্ট এ ফ্রিডম ফাইটার্স, হু ডু নট রেসপেক্ট এ ফ্রিডম ফাইটার্স। লাস্টে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এরপর দেখো 5 নাম্বার নিয়মে আছে নো বডি, নো ওয়ান, নান যুক্ত সাবজেক্ট হলে। নো বডি, নো ওয়ান, নান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আসে তাহলে সেন্টেন্সটিকে ধরে নিতে হবে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক। সেহেতু এখানে তো কোনো নট আসবে না, শুধুমাত্র আমরা এখানে নো বডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু ব্যবহার করব এবং বাকি অংশ যেটা আছে সেটি বসায় এরপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিব। উদাহরণ দেখো, নো বডি বিলিভস এ লায়ার। তাহলে এই নো বডির পরিবর্তে আমরা শুধুমাত্র এখানে হু ব্যবহার করেছি এবং বাকি অংশ বিলিভস এ লায়ার বসিয়ে দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি, হু বিলিভস এ লায়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার সহজ নিয়ম। ধন্যবাদ।